দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহে শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মাহমুদুর রহমান দীপনের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী মুহূর্তেরা। প্রদর্শনীতে শিল্পীর 54টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। গ্যালারি কায়ার 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 35 জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 12 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। তুমি এলে তাই নিজেকে যেন খুঁজে পাই, তুমি এলে তাই, তুমি আছো তাই, অস্তিত্ব আবার ফিরে পাই, তুমি আছো তাই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। এনটিভিতে প্রচার হচ্ছে গোলাম মুক্তাদি শানের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। নাটকটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণে আজকের অতিথি অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। যেমনটি বলছিলাম, এনটিভিতে নতুন একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে যার নাম হচ্ছে কাজিনস, এবং সেখানে আমরা আপনাকে অনেক দিন পর আসলে ধারাবাহিক নাটকে পেলাম। তো সবকিছু মিলে কাজের অভিজ্ঞতা কেমন? কাজের অভিজ্ঞতা অবশ্যই ভালো। কাজিনসের একটা আলাদা মাত্রা আছে। আমাদের সমাজে বা আমাদের পরিবারগুলোতে এখন যে পারিবারিক বন্ধন বা যৌথ পরিবার প্রথা, এগুলো ধীরে ধীরে আমরা প্রায় আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলির দিকে অনেক বেশি ফোকাসড, কিন্তু যৌথ পরিবার প্রথাটা আমাদের সমাজে যেভাবে কিছুদিন আগেও অ্যাভেলেবেল ছিল, এখন আমরা খুব কম দেখতে পাই। কিন্তু এই গল্পটা আপনাকে সেই স্বাদটা দেবে যেখানে যৌথ পরিবারের কথা আছে, যেখানে কাজিনসদের মধ্যে সম্পর্কের কথা আছে। আমরা এমনিতে আজকাল যে সিচুয়েশন, যেই সময়ের মধ্যে আমরা বসবাস করছি, যে অস্থিরতার মধ্যে বসবাস করছি, এখানে নিজের আপন ভাই বোনদের সাথেই আমরা ঠিক মতো হয়তো সারাদিনে মিলে দুটো কথাও বলা হয় না, ফোনেও কথা বলা হয় কম, যোগাযোগটা কম, দেখা সাক্ষাৎ কম, একই ঘরে থেকেও দেখা সাক্ষাৎ হয় না। সেই জায়গায় এই গল্পটা শুধুমাত্র ভাই বোন না, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বোন, এদের মধ্যে যে একটা সম্পর্ক আগেও ছিল, এখনো ছিল, যেটা কিছুটা ম্রিয়মান হয়ে যাচ্ছে, সেই সম্পর্কের কথা বলবে কাজিনস। আপনি ভীষণ দারুণ করে বললেন। আসলে পরিবারের যে বন্ধন, সেই বন্ধনকে মনে করিয়ে দেওয়ার জন্য একটা টিভি নাটক মনে হয় সব থেকে ভালো মাধ্যম হতে পারে। আপনি এখানে কাজ করেছেন শান ভাইয়ের সাথে, ওনার পরিচালনায়, যেমন যে বলছিলাম দর্শককেও, ওনার সাথে কি এর আগে আপনার কাজ করা হচ্ছে না এবারই প্রথম? শান ভাইয়ের সাথে আমার কাজ করা হয়েছে অনেক বছর আগে, সম্ভবত ওটা ওনার প্রথম ধারাবাহিক ছিল, লোটা কম্বল। তার কয়েকটা পর্বে আমার কাজ করা হয়েছিল, সেটা প্রায় অলমোস্ট 1 যুগ আগে বা 10 বছর তো আগে মিনিমাম। তো আবার নতুন করে এত বছর পরে তার আরেকটি ধারাবাহিকে কাজ করার আমন্ত্রণ যখন পেলাম, আমি এই সুযোগটা লুফে নিলাম। অনেকদিন পর আমরা আপনাকে ধারাবাহিকে পেলাম। সাধারণত ধারাবাহিক নাটকে আমরা আপনাকে খুব একটা দেখি না। সেটা কি ইন্টেনশনালি না কাজ পছন্দ হয় না, কি কারণে আসলে ধারাবাহিক থেকে দূরে থাকা, আবার ধারাবাহিকে ফিরে আসা?
এটা ফিরে আসার গল্প না, মানে কাজ পছন্দ অপছন্দ এটারও একটা বিষয় থাকে। আর একটা হলো আমি মোস্টলি ওটিটির কাজগুলো করে থাকি, তো ধারাবাহিক নাটকের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয়, অনেকদিন ধরে একই কন্টিনিউটি, একই কন্টিনিউশন, একই গেট আপ, একই চুলের হেয়ার স্টাইল এগুলো মেনটেন করতে হয়, যেগুলো আমার অন্য কাজ যেগুলো আমি করে থাকি সেগুলোতে একটু প্রবলেম হয়। সে কারণে সচরাচর আমাকে ধারাবাহিক নাটকে কম দেখা যায়। কাজিনস, এটা বললেই তো আসলে অনেকগুলো কাজিন একসাথে অনেক ফান করছে, এই সিনটাই আসলে আমাদের চোখের সামনে ভাসে। তো সেখানে আপনার ক্যারেক্টারটা কি? মূলত এটা 5 কাজিনের গল্প। তো সেখানে কোনো একটা কাজিনের আমি হাজবেন্ড। আচ্ছা। তো সে আমার সাথে রাগ করে তার খালার বাসায় চলে আসে। এইটা নিয়ে আমার সাথে মান অভিমান। আমি ওদের বাসায় যখন আসি, বাকি কাজিনসরা খুব খুশি হয়, এতদিন পর ভাইয়া এসছো, ভাইয়ের সাথে সময় কাটাবো। কিন্তু আমার সাথে সময় কাটাতে গিয়ে তারা বেশ বিড়ম্বনায় ভোগে, কারণ আমি খুব হেলথ কনসিয়াস। আমি যে কোনো কিছু খাই না, আমি রাইট টাইমে ঘুম থেকে উঠি, আমি প্রপার টাইমে ঘুমোতে যাই, আমি সকালে উঠি সারগাম করি, আমি সকালে উঠে ইয়োগা করি, এগুলো ওদেরকে দিয়ে করাই, খুব বিরক্ত হয়। তাহলে খুবই মানে ইন্টারেস্টিং হতে চলেছে আমার কাছে মনে হয়। আচ্ছা, এই চরিত্রের সাথে আপনার ব্যক্তি জীবনের কি কোনো মিল আছে? আসলে কি আপনি এরকম? না, আমার ব্যক্তি জীবনের একেবারেই উল্টো এটা। কিন্তু আমি তো জানি যে আপনি খুবই ফ্যাশন সচেতন এবং খুবই হেলথ কনসার্ন একজন মানুষ। হ্যাঁ, মানে যেহেতু আমার পেশা অভিনয়, দিন শেষে আমাকে চেহারা এবং শরীরই দেখাতে হয়, তো পেশা নিয়ে আমাকে একটু কনসিয়াস তো হতেই হবে। আচ্ছা, গান নাকি অভিনয়, কোনটা সব থেকে বেশি আপন মনে হয়? আমার দুটোই খুব আপন মনে হয়। অভিনয়টা যেহেতু আমার পেশা, এটা আমার সার্ভাইভালের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সে কারণে এটাকে আমার বেশি সময় দিতে হয়, গুরুত্ব দিতে হয়। তার বাইরে আমি যে সময়টুকু পাই সেটা আমি গানকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, হ্যালির ধূমকেতু নিয়ে কি কোনো ব্যস্ততা এখন আছে, মানে কাজ করছেন গানের দল নিয়ে? হ্যাঁ, হ্যালির ধূমকেতু নিয়ে আমরা দুটো আমাদের মৌলিক গান আমরা অডিও প্ল্যাটফর্মগুলোতে রিলিজ করেছি, দুটো কাভার সং রিলিজ করেছি, আরো 4টে গান আমাদের স্টুডিওতে জমা পড়ে আছে, যেটার পোস্টের কাজ এখনো বাকি, যেটা আমাদের সময়ের অভাবে বা সকলের সময় একসাথে মিলে যাবার যে অভাবে আমাদের আসলে কাজটা হচ্ছে না। আর এমনি নিজের কি আপনার আলাদা করে গান গাওয়া হয়? সুরের সাথে আমি সবসময় এঙ্গেজ থাকি, কখনো নতুন কোনো কথা আসলে ওটাতে সুর বসিয়ে রাখি, সময় পেলে কোনো একদিন স্টুডিওতে গিয়ে ওটা রেকর্ডিংটা শুরু করি। এটা এক সময় না এক সময় গিয়ে শেষ হয়। মানে সেটা নিয়ে যে এমন থাকে না যে প্ল্যান করে যে কোনো একটা নির্দিষ্ট গান নিয়ে আমরা অনেক প্ল্যান করি, কিন্তু আলটিমেটলি আমাদের সমন্বিত সময়ের অভাবে জিনিসগুলো যখন আসা দরকার তখন আসে না, কিন্তু আসবে। এমন না যে আমি গানটা করব না বা করি না, সেটা অবহেলায় আছে এমন কিছু না, সেটা প্রাণের খুব কাছাকাছি থাকে। কিছুটা বলতে পারেন অবহেলা হয়, বাকি সময়গুলো তেমন ভাবে দিতে হয় যেটার সাথে আমার আসলে রুটি রুজি জড়িত, তো এই কারণে পেশাগত জায়গাটা আসলে যুক্ত থাকে। অভিনয়ের ব্যস্ততা এখন বেশ আছে এবং সিনেমাও ইতিমধ্যে আপনার কাজ শেষ হচ্ছে, যেটা রিলিজ হবে সামনে, একটু শুনি সিনেমা সম্পর্কে। আমি একটা সিনেমায় কাজ করছি যেটার নামটা খুব অদ্ভুত। আচ্ছা, আমরা আগে যখন কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম, খুব পশ রেস্টুরেন্টটা, খুব রেগুলার রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে একটা কথা লেখা থাকতো, একটা কার্ডে লেখা থাকতো, দেখবেন এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। মানে বাংলাদেশের মানুষ এত বেশি রাজনৈতিক আলাপ করতো, তো ওখানে লিখে রাখতো যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। কিন্তু আমাদের সিনেমাটা ঠিক উল্টো, এটার নাম হলো এখানে রাজনৈতিক আলাপ জরুরি। তো এইটা জুলাই নিয়ে একটা সিনেমা, আমি জানি না এটাই প্রথম সিনেমা কিনা। এটা আমরা মানে যারা এই ছবির ডিরেক্টর এবং প্রডিউসার তারা খুব চেষ্টা করছেন খুব শিগগিরই যাতে এটা শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসতে পারেন। আমাদের শুটিং প্রায় শেষের দিকে, আর অল্প কিছু শুট বাকি আছে, তারপরেই একটা পোস্টার কাজ অলরেডি শুট করতে করতে পোস্টার কাজ চলছে। আচ্ছা, তার মানে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত ঘটনা এখানে, মানে এটা কি সত্য ঘটনা অবলম্বনে তাহলে বলা যেতে পারে? অনেকগুলো সত্য ঘটনা অবলম্বনে, নট অনলি একটা ঘটনা, অনেকগুলো ঘটনা অবলম্বনে একটা ছবি। আচ্ছা, তার মানে প্রত্যাশার জায়গাটাও নিশ্চয় অনেক বেশি, কারণ মানুষ অনেক রিলেট করতে পারবে। একদম। ওটিটি প্ল্যাটফর্মে যখন কোনো ওয়েব ফিল্ম রিলিজ হয় এবং প্রেক্ষাগৃহে আমরা যখন কোনো চলচ্চিত্র দেখি, আপনার তো ছবি রিলিজ হয়েছে, তো সেক্ষেত্রে কি পার্থক্যটা বুঝেন, মানে দর্শকদের যেই রেসপন্ড, সেক্ষেত্রে পার্থক্যটা কেমন থাকে, আলাদা থাকে কিনা? এখানে একটা
প্ল্যাটফর্মের জায়গায় দুটো বেসিক পার্থক্য আছে, একটা হলো বিগ স্ক্রিন, ডেফিনেটলি, একটা হলো ছোট স্ক্রিন। ওটিটি বিগ স্ক্রিনের জন্য না, ওটিটি হলো আপনার খুবই প্রাইভেট পার্সোনাল, আপনি ঘরে বসে দেখবেন, ওখানে অনেক কিছু আনসেন্সর্ড জিনিস থাকতে পারে, কিন্তু আপনি যখন বিগ স্ক্রিনে দেখবেন ওইটা অনেক সেন্সর্ড, অনেক ফিল্টার করার জিনিস থাকে। আর বিগ স্ক্রিনের ভাইবটাই আলাদা সারা বিশ্বব্যাপী। দিন শেষে একজন অভিনেতার কাছে বিগ স্ক্রিন অনেক বড় একটা বিষয়। তা তো অবশ্যই। যখন কোনো সিনেমা বা চলচ্চিত্র বা কোনো স্ক্রিপ্ট আপনার কাছে আসে, তখন আসলে কোন বিষয়টা দেখেন আপনি যে সেখানে আপনি কাজ করবেন কি করবেন না? কারণ আপনি খুবই পিকি কাজ সিলেকশনের ক্ষেত্রে। যখন প্রথম প্রায়োরিটি হলো আমার স্ক্রিপ্টটা। আমি যখন স্ক্রিপ্ট পড়ি তখন আপনি যখন কোনো গল্প পড়েন, কোনো উপন্যাস পড়েন, আপনার নিজের অজান্তেই একটা চোখ বন্ধ করলে একটা ভিজুয়াল কিন্তু একটা ইমেজ কিন্তু তৈরি হয়। সেই ইমেজের সাথে যখন আমি রিলেট করতে পারি আমাকে, আমার ক্যারেক্টারটাকে, ওই ডায়লগসগুলোর সাথে যখন আমি ইমোশনালি কানেক্ট হইতে পারি, তখন ওইটা আমাকে খুব টানে কাজটা করার জন্য। তখন ওইটাকে আমি প্রায়োরিটি দিই। যখন আমাকে ইমোশনালি টাচ করে, গল্পটা আমাকে কোনো না কোনোভাবে কানেক্ট করে, আমার মনে হয় এই গল্পটা এখন জরুরি। তারপর তো ডিরেক্টর, প্রডিউসার, পেশাদারি আলাপ আছেই। বর্ষণ ভাই ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলার বিষয়টা না খুব ইন্ডিভিজুয়াল কোনো একটা জিনিস, মানে এইটাই হতে চেয়েছি এরকম ঠিক বলতে পারবো না, স্পেসিফিক বলতে পারবো না। কিন্তু আমি অনেক দুষ্টু ছিলাম, এটা সত্যি। আমি ধরেন এরোপ্লেন দেখলে পাইলট হতে চাইতাম, গাড়ি দেখলে ড্রাইভার হইতে চাইতাম, রাস্তায় ট্রাফিক সার্জন দেখলে ট্রাফিক হইতে চাইতাম। ওগুলো তখনকার সময়ে তো হয়, কিন্তু আমি যখন একটু একটু বড় হচ্ছিলাম তখন আমাকে যে বিষয়গুলো টাচ করে সেটা হলো গান আমাকে খুব বেশি টাচ করেছিল। আর যখন আমি অভিনয়ের সাথে সম্পৃক্ত হলাম, যখন স্কুল পাশ করে আমি যখন কলেজে ঢুকেছি, যখন আমি থিয়েটারটা করা শুরু করলাম, তখন থেকে আমি মনে হয় অভিনয়টাকেই খুব বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। বাবা মা কি চেয়েছিলেন যে তার ছেলে কি হবে? বাবা মা রেগুলার অন্য বাবা মাদের মতোই, ছেলে মাস্টার্স করে চাকরি বাকরি করবে, এইটাই চেয়েছিল, এর বেশি কিছু চাইনি। তো লেখাপড়ায় কি আপনি খুব মনোযোগী ছিলেন? আর না, আমি খুব মনোযোগী ছিলাম না। আমি একটা বয়স পর্যন্ত মনোযোগী ছিলাম, তারপরে যেটা হয় একেবারেই অমনোযোগী ছিলাম। কিন্তু ঠিক আমি মাস্টার্সটা কমপ্লিট করতে পেরেছি আর কি। মানে বাবা মায়ের যতটুকু দরকার ছিল সেই প্রয়োজনটুকু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। মানে একটা থাকে না, একটা বয়স পর্যন্ত কি আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে, এবং যত আমরা বড় হতে থাকি আমরা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আসলে খুব সিলেক্টিভ হয়ে যায় যে কার সাথে মিশবো কার সাথে মিশবো না। আর যখন এই যে একটা তারকা খ্যাতির বিষয়টা আপনার ক্ষেত্রে চলে আসলো, আপনার ফেসটা যখন পরিচিতি পেতে শুরু করলো, সেই সময়টা কি পুরনো বন্ধুগুলোকে হারিয়ে ফেলেছেন না সব পুরনো বন্ধু আছে? আমার পুরনো বন্ধুরা এখনো আছে, আমার সাথে এখনো যোগাযোগ হয়। হয়তো যোগাযোগের সময়টা কিছুটা কমেছে। আগে হয়তো ডেইলি প্রতিদিন কথা হতো, প্রতিদিন দেখা হতো, সেটা হয়তো সপ্তাহে। মানে এখন তো আমি ঢাকায় থাকি, ওরা থাকে চট্টগ্রাম, তো দেখা সাক্ষাৎ হওয়াটা আমি যাওয়ার সাপেক্ষে ঘটে। আর প্রত্যেকেই প্রত্যেকের জীবন নিয়ে ব্যস্ত, এর মধ্যেও আমাদের দেখা হয়, কথা হয়। আমাদের সেই পুরনো জিনিসগুলো আমরা স্মৃতি রোমন্থন করি, এবং খুব বেশি, অনেক বেশি দিন হলে আমরা খুব বাইরেও চলে যাই, ঘুরতে টুরতে চলে যাই, দেশের মধ্যেই, দেশের বাইরে না, ঘুরতে টুরতে চলে যায়। আমার কানেকশনস গুলো এখনো ঠিকঠাক আছে আর কি। এটা একটা ব্লেসিং। হ্যাঁ, ডেফিনেটলি। মিডিয়ার সাথে কত বছর? ফ্রেন্ড অলওয়েজ ব্লেসিং। ডেফিনেটলি। টেলিভিশন মিডিয়ার সাথে আপনার যে সম্পৃক্ততা সেটা 15 বছরের বেশি হবে। 15 বছরের মতো। 15 বছর। এই 15 বছরে একটা থাকে না, প্রত্যেকটা মানুষ, আপনি যখন স্বপ্ন দেখেছিলেন যে আপনি একজন অভিনয় শিল্পী হতে চান, তখন আসলে কতখানি প্রত্যাশা ছিল নিজেকে নিয়ে, এবং আজকে এতগুলো বছর পরে সে কোথায় আসলে দেখছেন নিজেকে? প্রথম প্রত্যাশা ছিল যে আমি আসলে অভিনয় করব, আমি অভিনেতাই হব। আমি শুরুটা করেছিলাম একজন সহকারী পরিচালক হিসেবে, কিন্তু পরিচালনা করার আমার কোনো উদ্দেশ্যই ছিল না। তো সেই জায়গায় আমি কিছুটা সফল যে আমি অভিনয় করি এখন, আমাকে মানুষজন অভিনেতা হিসেবেই চেনে, ওই জায়গাটাই কিছুটা সফল। কিন্তু অভিনয় না, আপনি যত দিন যায়, একটা মানুষের অভিজ্ঞতা যখন ঋদ্ধ হতে থাকে, অভিনয়ের খিদাটাও না বাড়তে থাকে, ভালো কাজ করার স্পৃহাটা, খিদাটা বাড়তে থাকে। সেই জায়গায় খিদাটা আমার অনেক, সেই খিদা কখনো পূরণ হবে কিনা জানি না, সেই খিদাটা কখনো ফুলফিল হবে কিনা জানি না। মাঝে মধ্যে কিছু কাজ করে খুব আরাম পাই, খুব তৃপ্তি পাই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম অতৃপ্তি নিয়েই কাজ করতে হয়।
এবং এই অতৃপ্তি যতক্ষণ থাকবে ততক্ষণ মনে হয় কাজ করে যাওয়ার যে একটা বাসনা সেটা অক্ষুণ্ণ থাকবে। ৪৯ বাতাস মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের পরিচালিত একটি সিনেমা, যেটা আমরা আপনাকে দেখেছি বড় পর্দায়। সেই মানে সেই কাজের সাথে সম্পৃক্ত হবার ব্যাপারটা বা সেই ঘটনাটা কিভাবে ঘটেছিল? অডিশন দিয়ে। আমি একেবারেই আনকোড়া একজন মানুষ, তা আমাকে অডিশন দিয়ে সিনেমাগুলোতে আসলে যুক্ত হতে হয়েছে। আচ্ছা, এটা আমার জন্য খুবই ব্লেসিংস যে ডিরেক্টররা অডিশনের মাধ্যমে আমাকে সিলেক্ট করেছেন। তো এটা আমার জন্য ব্লেসিংস, তারা অডিশনটা রেখেছিলেন বলে আমি হয়তোবা অনেকের মধ্যে আমি হয়তোবা আসতে পেরেছি। কখনো এমন হয় না যে কোনো কাজ যখন করছি তখন সেটা নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকে, কিন্তু যখন দর্শকদের সামনে সেটা আসলো, দর্শকদের ক্ষেত্রে ওই রেসিপ্রোকেশনটা ওইভাবে হলো না বা প্রত্যাশা পর্যন্ত আসলে পৌঁছলো না, তখন কি মন খারাপ হয় কিনা? অবশ্যই মন খারাপ হয়, এই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে অনেক ফ্যাক্টর কাজ করে, প্রপার মার্কেটিং, তারপরে টাইম, কোন সময় আপনি দিচ্ছেন। দেখা গেল আপনি এমন একটা সময় দিলেন দেশে তখন একটা পলিটিক্যালি একটা আনরেস্ট সিচুয়েশন আছে, তো এই সময় অনেক কিছু মানে এটার সাথে যুক্ত। আর সবচেয়ে বেশি যেটা ফাইনালি বলতে হয় সেটা হলো লাক, আপনার লাকটা ফেভার করতে হয় সবকিছু মিলিয়ে। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মনে হলো যে আরো অনেক কথা মনে বাকি থেকে গেল। একদম শেষের দিকে আপনার কণ্ঠে আমরা দুটো লাইন তো শুনবই, কোন গানটি শোনাবেন আমাদের? আমি আমার প্রথম সিনেমা ৪৯ বাতাসের একটা গানের কিছু অংশ শোনাই, যেই গানটা আমার শুট করা ছিল, যেটা গেয়েছিলেন আমার খুব প্রিয় একজন মানুষ, বেশ বাবা সুমন ভাই। এটা আমার সুর করা ছিল, এটা লিখেছিলেন সুমন টিঙ্কু ভাই, আর এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন মাসুদ হাসান উজ্জ্বল। প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে তোমার পায়ে দেব বলে আমি সারা রাত শিশিরে ভিজেছি, আমি সারা রাত শিশিরে ভিজেছি। শিউলির মৌ ঘ্রাণে আমৃত্যু আলিঙ্গনে, শিউলির মৌ ঘ্রাণে আমৃত্যু আলিঙ্গনে, আমি দুহাত পেতেছি, আমি দুহাত পেতেছি। গানটা না গাইতে আমি কিছু লিরিক্স মাঝে মধ্যে ভুলে যাই। গানটা আমার ভীষণ প্রিয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গানটি শোনাবার জন্য। আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার এবং এনটিভির জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntv-নিমন্ত্রণে@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।